এখন আমাদের ঐক্যের সময়। জুলাই অভ্যুত্থান পুরো বাংলাদেশের ফ্যাসিবাদী স্বৈরাচারী যত কাঠামো এ যাবৎকাল তৈরি হয়েছিল সব ভেঙে চুরে দিয়েছে। উগ্র সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সংগঠনের আদলে আমাদের সেই জাতীয় পতাকার সঙ্গে ওই পতাকা মিলিয়ে দেওয়া হচ্ছে। এটি কি কোনো অশুভ পরিকল্পনা কিনা, কিংবা আপনি এটাকে কিভাবে দেখেন? এইটা আমাদের বেশি বেশি করে অধ্যয়ন করা উচিত, কারণ আমরা তো সেই চর্বিত চর্বণের মধ্যে রয়েছে। অতীত ইতিহাস, আয়ামি জাহেলিয়াতের যুগ যখন ছিল আরব বিশ্বে, তখন ওই দেখবেন যে আরবের বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী কবিতার ভাষায় কথা বলতো সব। তার জিনিওলজি, বংশগতিবিদ্যা, তার বংশ কত বড়, এই নিয়ে কবিতা, ওই সময় ছিল কবিতার যুগ। শুধু আওরাত, আমার বংশে এই সে আছে, অমুক বংশের থেকে অনেক ভালো। আয়ামি জাহেলিয়াত চলছিল তখন। রাসূল ইসলাম তখনও পৃথিবীতে মানে নবুয়ত পাননি, তখনও এই সমস্ত ছিল। আমরা এই যে আমাদের অতীত ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে তো অবশ্যই সমুন্নত করতে হবে, কিন্তু এত আমরা যদি কপচাই তাহলে কিন্তু এখান থেকেই তো ভুল ভ্রান্তি হয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়। এখন আমাদের ঐক্যের সময়। আন্তর্জাতিক ভূ রাজনীতি, এখানে আমাদের তাল মেলাতে হবে, বা আমাদের নিজেদের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আমাদের আভ্যন্তরীণ যে ইকোনমিক্সটা ডে বাই ডে ফ্রাজাইল। এই বর্তমান আমাদের সরকার ক্ষমতায় এসে আমরা বলেছি যে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি ভেঙে চুরে সেটাকে টেনে তুলতে হবে, তা নাহলে আমাদের দেশের মানুষের মুক্তি মিলবে না। এই সমস্ত আলোচনায় আমাদের অধিক নিমগ্ন থাকতে হবে। যদি আমরা ওই 71, 90, 52, নতুন যোগ হয়েছে 40-এ আমাদের জুলাই অভ্যুত্থান ইম্পর্টেন্ট। মানে জুলাই অভ্যুত্থান পুরো বাংলাদেশের ফ্যাসিবাদী স্বৈরাচারী যত কাঠামো এ যাবৎকাল তৈরি হয়েছিল সব ভেঙে চুরে দিয়েছে। নো ডাউট, উই ফিল প্রাউড। এখন আপনি যদি এইটা নিয়ে ওই সাইড বাই যেটা বললেন যে কার পাট কত কমুক কি, এইসব না, যে আমরা সবাই ঐক্যবদ্ধ, আনঅ্যানিমাসলি ইউনাইটেড এগেইনস্ট দ্য ফ্যাসিজম। এখন ইকোনমিক আমাদের একটা ইমানসিপেশন দরকার, অর্থনৈতিক মুক্তি। কিন্তু ওই যে আমাদের অর্থনৈতিক মুক্তির কথা বলছি, কিন্তু রাজনীতির যে জায়গায় যার যার আদর্শ থেকে কি সে মানে আদর্শ প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। আমরা এবার নির্বাচনে আমরা যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছি, জামাত তো সেই ম্যানিফেস্টো দেয়নি, এনসিপি তো সেই ম্যানিফেস্টো দেয়নি, দেওয়া উচিত হবে না, তাই না? তো মানুষ আমাদের ম্যানিফেস্টোকে ভালোবেসে মানে সমর্থন করে আমরা 51+ ভোট পেয়েছি। এখন এই ম্যানিফেস্টোটা যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে সরকার, সংসদে বিরোধী দল, অন্যান্য দল এবং আমাদের ব্যুরোক্রেসি সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে। এর জন্য একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার। দীর্ঘদিন আনস্টেবল পলিটিক্যাল কন্ডিশনস, আমরা তো অল টাইম আমাদের ইকোনমিক্সটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধান কারণ হচ্ছে করাপশন। আমরা কি করাপশন ফ্রি সোসাইটি এখনও করবো না? আমরা কি সেই আগে কবে আমরা বিরিয়ানি খেয়েছি তার গন্ধ কি এখনও শুকবো? আমরা কি এখনও একটা করাপশন ফ্রি সোসাইটি গড়তে হলে যা যা করার দরকার, কারণ আমাদের এই অর্থনীতির প্রধান শত্রু হলো করাপশন। আমাদের দেশে আজকে পিছিয়ে পড়ার প্রধান শত্রু করাপশন। আমাদের নেতা তারেক রহমান যেটা বলছে, সুতরাং এই করাপশনকে লাগাম টেনে ধরতে হবে। আপনি যদি ডক্টর ইউনূসের মতো সোনার পাথর বাটিকন যে জিরো কার্বন, জিরো আনএমপ্লয়মেন্ট, আর এটা যেন কি জিরো দারিদ্রতা, এটা তো হয় সম্ভব না। 3-0 তার যে আপনি কেন বলতে পারবেন যে করাপশনকে একদম সমূলে পাটন করে কেউ করাপ্ট করবেন না? তাই তো পৃথিবী স্বর্গ হয়ে যায়। পৃথিবী কি স্বর্গ হবে কখনো? মানে বাংলাদেশের মতো রাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে করাপশন ফ্রি সোসাইটি হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ডে করাপশনের পরিমাণ কম, করাপশন নেই, জিরো করাপশন বলতে পারবেন না। আমাদের ওই পর্যায়ে যেতে হবে যে করাপশন আমরা কমাইয়া, তাহলে আমরা ইকোনমিক মুক্তি হবে, রাজনৈতিক মুক্তি হবে, আমরা বড় করে দাঁড়াবো। আজকে দেখেন, আমরা যদি পদ্মা ব্যারেজটা ঐক্যবদ্ধভাবে করতে পারি, তা আপনি বোঝেন যে ফারাক্কার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আমরা এতদিন ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি কত আলোচনা সমালোচনা কত করেছি, ডায়ালগ করেছি, কিছু হয়েছে? এখন আপনি তার কী করছেন? আপনার যদি ইকোনমিক স্ট্যান্ডার্ড থাকে, আপনি একটা পদ্মা ব্যারেজ করলে ওই ফারাক্কাবাদ কিন্তু অচল হয়ে পড়বে। তিস্তা মহাপরিকল্পনা,
এইখানেও যদি আপনি তিস্তা মহাপরিকল্পনা করতে পারেন, তাহলে তিস্তা ব্যারেজ নিয়ে বা তিস্তা চুক্তি নিয়ে যে আমাদের সমস্যা, আমরা তো নিজেরা সাফিসিয়েন্ট হতে পারি। এই সব, এবং আমাদের দেশে এই যে এখন সোশ্যাল সেফটি নেট আমরা বাড়াচ্ছি, তাই বলা হচ্ছে তাদেরকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার যে কান্ট্রি, সেরকম ওয়েলফেয়ার কান্ট্রির দিকে চলে যাচ্ছি। এই আলোচনাগুলো করলে আপনার দেখবেন যে আমাদের আরও নতুন নতুন তত্ত্ব বের হবে, সরকারেরও সুবিধা হবে এবং বিরোধী দলেরও সুবিধা হবে যে আসলে আমরা কোন দিকে যেতে চাচ্ছি। ওই ক্ষমতার চেয়ারটা যাওয়ার জন্যই তো এত প্রতিযোগিতা। তো তার জন্য আমরা 5 বছর পর পর যে নির্বাচনটা, এই নির্বাচনটা যদি অনুষ্ঠিত করতে পারি এবং সেই নির্বাচনটা যদি ক্রেডিবল টু অল হয়, এইসব আলোচনা আমাদের আসতে হবে।